প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোবিন্দচন্দ্র জোয়ারদার, প্রভাষক, সরকারি এলবিকে ডিগ্রি মহিলা মহাবিদ্যালয় বাজুয়াতে থেকে। সবাই আশা রাখি আমার এই ক্লাসের ভিডিওটা সুন্দর করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে পদার্থবিদ্যার দ্বিতীয় পত্র, অধ্যায় ষষ্ঠ, জ্যামিতিক আলোক বিজ্ঞান। এই জ্যামিতিক আলোক বিজ্ঞান এই জ্যামিতিক আলোক বিজ্ঞান বলতে যাওয়ার আগে আমি একটু বলি আলোটা কি। হোয়াট ইজ আলো? লাইট। হোয়াট ইজ লাইট? আলোটা কি? লাইটটা কি? আলো হচ্ছে যে সেই জিনিস, এক প্রকার শক্তি। আমরা জানি শক্তির বিভিন্ন রূপ আছে, 9 প্রকার। তোমরা জানো, শব্দ, আলো, তড়িৎ, তারপরে যান্ত্রিক শক্তি, চুম্বক শক্তি ইত্যাদি অনেক প্রকারের শক্তি আছে, অর্থাৎ 9 প্রকার শক্তি আছে, তোমাদের জানা আছে। আমি আজকে যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে আলো। আলোও এক প্রকার শক্তি, কারণ এই আলোক শক্তি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আমি ছোট্ট একটা উদাহরণ দিই। আলো যদি শক্তি না হয় তাহলে আলো থেকে তড়িৎ উৎপন্ন হতে পারতো না। আলো থেকে কিভাবে তড়িৎ উৎপন্ন হয় আমরা জানি, সবাই কম বেশি এখন খুব বহুল প্রচলিত হয়ে গেছে যে ফটোতড়িৎ ক্রিয়া, অর্থাৎ সবার বাড়িতে কম বেশি সোলার আছে। আজকাল শহরে বিদ্যুতের পাশাপাশিও এই সোলার সিস্টেমটা চালু হয়ে গেছে, যে যখন কারেন্ট থাকবে না বা বিদ্যুৎ থাকবে না তখন আমাদের এই বিদ্যুৎটা সাপ্লাই দেবে কে? এই সাপ্লাই দেবে সোলার সিস্টেম। তাহলে যদি আলো শক্তি না হতো তাহলে এই আলো এখান থেকে তড়িৎ উৎপন্ন করতে পারতো না। আমরা জানি শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই, শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত আমরা করতে পারি। ঠিক আছে, এবার বলি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান। আরেকটু বলি যে জ্যামিতিক আলোক বিজ্ঞানের বলার আগে যে কথাটা বলতে হবে যে আলো তো শক্তি। এই আলোটা যখন আদিতে কি ধারণা করা হতো? আলোটা ধারণা করা হতো যে আলো দৃশ্যমান বস্তু থেকে না, আমাদের চোখ থেকে যে কোনো বস্তুর উপর পড়বে আর তখন সেই বস্তুটা আমরা দৃশ্যমান হবে। তাহলে কি দাঁড়ালো? যে আমাদের চোখ থেকে আলো যে কোনো বস্তুর উপর পড়লো, যেমন আমার হাতে এই যে মার্কারটা আছে, আমার চোখ থেকে এই মার্কারের উপর যে পড়বে আর আমি মার্কারটা দেখব, এইরকম একটা কথা ধ্যান ধারণা শুরুতেই ছিল। কিন্তু পরবর্তীতে সবাই দেখলেন যে বিজ্ঞানীরা চিন্তা করলেন যে না, এভাবে আলো চোখ থেকে যায় না, আমরা যে বস্তু দেখছি তার থেকে আলো আমাদের চোখে এসে পড়ে এবং তখন আমাদের এই দর্শন অনুভূতি জাগায়। তাহলে কি দাঁড়ালো? দৃশ্যমান বস্তু থেকে বা যেটা দেখা যাচ্ছে সেই দেখাটাই আমাদের কি হচ্ছে, ওই যে বস্তু থেকে আলো চোখে আসে আঘাত করার ফলে আমাদের মস্তিষ্কে সাড়া দিচ্ছে এবং সেখান থেকে আমরা কোনো বস্তু দেখতে পাচ্ছি। তাহলে আমারও এক সময় ধারণা ছিল যে সাদা একটা বস্তু আমি অন্ধকারে ঘরে রাখলে আমি কেন দেখতে পাবো না? আমার প্রশ্ন ছিল ছোটবেলায়। কিন্তু আমি একদিন করেও ছিলাম এরকম একটা খুব ধবধবে একটা সাদা জামা আমি রেখেছিলাম, কি ঘরের ভিতরে রেখে আমি লাইট বন্ধ করে আমি জামাটা দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারিনি। তখন আমার সেই ধারণাটা ভাঙলো যে না, এটা সম্ভব না যে বস্তুতে যদি আলো যে না পড়ে এবং সেখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে যদি না আসে তাহলে আমরা বস্তুটা দেখতে পাবো না। তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞান বলতে যাই আমরা আলোটা কি বুঝলাম, যে আলো এক প্রকার শক্তি যা দৃশ্যমান থেকে বস্তু থেকে আসে আমাদের চোখে দর্শনের অনুভূতি জন্মাবে। এখন জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্ষেত্রে আমরা এই কয়টা জিনিস আমরা এখানে জানতে হবে। সেটা হচ্ছে আলোর প্রতিফলন, 2 নম্বরে আলোর প্রতিসরণ, 3 নম্বরে আলোর বিচ্ছুরণ। এই 3টে জিনিস আমরা এই জ্যামিতিক আলোক বিজ্ঞানের খুব ইম্পর্টেন্ট বিষয়। তাহলে
এই আলোর প্রতিফলনটা কেমন একটুখানি বলি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে আলো কোনো মাধ্যমে বা প্রতিফলক পৃষ্ঠে পড়ে সেখান থেকে সে কি করবে, ফিরে যাবে, এইটা হচ্ছে আলোর প্রতিফলন। আর প্রতিসরণ কি হবে, যে আলো এক মাধ্যম থেকে, এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় যখন তারা বিভেদ তলে আপতিত হবে তির্যকভাবে, তখন তারা কি করবে, দিকের পরিবর্তন ঘটাবে, দিকের পরিবর্তন ঘটাবে। যে এখানে এও আপতিত, প্রতিফলন ক্ষেত্রে এও আপতিত হয়েছে, ও বিপথে ফিরে গেছে, এও পথে আপতিত হয়েছে, প্রতিফলিত হয়েছে ও বিপথে। আর বিচ্ছুরণটা হচ্ছে কি, যখন তোমার এইরকম প্রিজমের ভিতর দিয়ে আলো যাবে, একটা সাদা আলো, সে কয়টা বর্ণে বিভক্ত হবে, এরকম 7টা বর্ণে বিভক্ত হবে। এরকম এখানে এরকম 7টা বর্ণ আমরা পাবো, এরকম 7টা, 1 2 3 4 5 6 8 7, এরকম 7টা বর্ণ আমরা এখানে পাবো। তাহলে আলো কি হচ্ছে, যে যখন কোনো এইরকম প্রতিসরক মাধ্যমের মধ্য দিয়ে যাবে, এরকম প্রিজম আকৃতি, তখন সে আলো যদি প্রিজমের অনুরূপ হয় তাহলে সেটা আলো সাদা আলো, বা তার যে যৌগিক আলো তার মৌলিক বর্ণে বিভক্ত হবে, সেটাকে আমরা বলছি বিচ্ছুরণ। তাহলে জ্যামিতিক আলোক বিজ্ঞানের ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে, আলোকে অবশ্যই যে বিবেচনায় রাখতে হবে সেটা হচ্ছে আলো সরল রেখায় চলবে, আলো সরল রেখায় চলবে। তাহলে আলোর প্রতিফলনে আমরা দেখছি কি, যে আমরা শুরুতেই বলি যে আলোর প্রতিফলনটা হচ্ছে এই জিনিস, যে আমরা একটু বড় করে চিত্রটা আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। আলোর প্রতিফলনে প্রতিফলক পৃষ্ঠ হতে হবে, অর্থাৎ একটা স্বচ্ছ মাধ্যম থেকে আলো যাওয়ার সময় একটা তলে বাধা হয়ে সে আবার ফিরে আসবে। তাহলে আমরা যদি চিত্রটা আঁকি তাহলে এরকম দাঁড়াবে। এটি হচ্ছে বিভেদ তল, এই এও হচ্ছে আপতিত রশ্মি, আর ও বি হচ্ছে প্রতিফলিত রশ্মি, এইটাই। তাহলে এই এওটাকে আমরা আলোর প্রতিফলন করছি, আলোর প্রতিফলন। যে রশ্মিটা বিভেদ তলের উপর এসে পড়ছে সেটাকে বলা হচ্ছে আপতিত রশ্মি। তোমরা জানো, এসএসসিতে পড়েছো আপতিত রশ্মি। যে রশ্মিটা ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। আর যে বিন্দুতে আপতিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। আর যে তলে আপতিত হচ্ছে সেইটাকে বলা হচ্ছে, এই তলটাকে বলা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। যে তল থেকে প্রতিফলিত হবে সেটাকে এক্স ওয়াইটা আছে প্রতিফলক পৃষ্ঠ। আপতন বিন্দুতে বিভেদ তলের উপরে যে লম্ব টানা হচ্ছে সেটাকে বলা হচ্ছে অভিলম্ব। আর আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ, প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। আমরা এটা এসএসসিতে কিছুটা জানি। একটা জিনিস আমি তোমাদের বলবো, যে এই যে বিভেদ তল বা প্রতিফলক পৃষ্ঠ, এই প্রতিফলক পৃষ্ঠের উপরে যখন আপতিত হবে আপতন বিন্দুতে এই লম্বটা কিন্তু এরকম হবে। তাহলে কি বললাম, যে রশ্মিটা আসে পড়ছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, যে রশ্মিটা ফিরে যাচ্ছে প্রতিফলিত রশ্মি, আর যে তলে আপতিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রতিফলক পৃষ্ঠ। অর্থাৎ যে তল থেকে প্রতিফলিত হবে সেটাকে আমরা বলতে প্রতিফলক পৃষ্ঠ। যে বিন্দুতে আপতিত আপতন বিন্দুতে প্রতিফলক পৃষ্ঠের উপরে যে লম্বটা টানা হচ্ছে সেটাকে বলছি অবিলম্ব। আর আইটাকে বলা হচ্ছে কি, আইটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ। আরটাকে কি বলা হচ্ছে, প্রতিফলন কোণ। তাহলে আমরা যদি সংজ্ঞায় বলি যে আপতন কাকে বলে, আপতিত রশ্মি অবিলম্বের সাথে, অর্থাৎ ওএন রেখার সাথে এও রেখা যে কোণটা করছে সেটা আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এটা খুব জটিল জিনিস না, এটা তোমরা সবাই এসএসসিতে পড়েছো এবং জানো। এইবার আমি বলি আলোর প্রতিফলনের সূত্রাবলী।
সূত্রাবলী। তোমরা জানো যে আলোর প্রতিফলনের কয়টা সূত্র আছে? দুটো সূত্র আছে। প্রথম সূত্রে কি বলেছে? এই যে আপতিত রশ্মি এ ও প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কি করবে? একই সমতলে থাকবে, একই সমতলে। তার মানে আপতিত রশ্মি কে এ ও প্রতিফলিত রশ্মি ও বি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব কে ও এন একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এই সমতলটা কি? এই সমতলটা আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, অনেকেই বলতে পারে না এই সমতলটা কি। এই সমতলটা হচ্ছে এইরকম, আমার হাতে মার্কারটা যদি অবিলম্ব হয়, এই রশিটা ফিরে যাচ্ছে, কোন রশিটা? সাদাটা কলমটা ফিরে যাচ্ছে, আর এই সবুজটা মনে করো আপতিত রশি। তাহলে এই তিনটের মধ্য দিয়ে যদি আমি একটা তল কল্পনা করি, তাহলে অবশ্যই এই তিনটে জিনিস কি করবে? একই সমতলে থাকবে। অর্থাৎ এই তিনটে আমার এই হাতের সাথে যেমন লেগে আছে, এইরকম লেগে থাকবে, এরকম লেগে থাকবে। এটা হবে না যে একটা রশি লেগে থাকলো, যে এই সাদা এবং মার্কার লেগে থাকলো, কিন্তু এইটা আমার হাতের সাথে লেগে থাকলো না, অর্থাৎ আপতিত রশিটা আমার এই হাতের সাথে একই তলে থাকলো না, এরকম হবে না। অর্থাৎ এই তিনটে রেখাতে শুধু একটা তল কল্পনা করা যায় বা একটা তল অঙ্কিত করা যায়। তাই বলা হচ্ছে যে এই তিনটে একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র বলেছে, খুবই সিম্পল কথা। দ্বিতীয় সূত্র বলছে যে আপতন কোণ আই আর প্রতিফলন কোণ আই এবং আর সর্বদা সমান হবে, এরা কম বেশি হবে না। তাহলে আমরা সবাই বুঝতে পারলাম যে আলোর প্রতিফলনের সূত্র দুটো, একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রথম সূত্রে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্রে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আমি যে আলোর যে প্রতিফলন, এই প্রতিফলন কয় প্রকার, এই আলোর প্রতিফলন কয় প্রকার? আমি একটা কথা বলছি যে এই যে আলোর প্রতিফলন, এটা তোমরা এসএসসিতে পড়েছো, কিন্তু কতটুকু মনোযোগ সহকারে পড়েছো বা পড়নি সেটা তোমরাই ভালো জানো। আমি কিন্তু এখানে মোটামুটিভাবে যতটুকু বলা উচিত আমি ততটুকু তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আলোর প্রতিফলন দুই প্রকার। প্রতিফলন কয় প্রকার? দুই প্রকার। এক নম্বরে কি বলা হচ্ছে? এক নম্বরে হচ্ছে নিয়মিত প্রতিফলন, নিয়মিত প্রতিফলন। দুই নম্বরে হচ্ছে অনিয়মিত। অনিয়মিত নিয়মিত প্রতিফলন কাকে বলা হচ্ছে? যে যদি কোনো তলে আলোক রশ্মি আপতিত হওয়ার পর সেই আলোক রশ্মিগুলো নিয়ম মেনে প্রতিফলিত হয়, অর্থাৎ আগত সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলনের পরও যদি তারা সমান্তরালে প্রতিফলিত হয়, তাহলে আমি তাদেরকে বলবো কি? নিয়মিত প্রতিফলন। আমার আঁকার কারণে একটু ত্রুটি আসতে পারে, দেখা গেছে আলোক রশ্মিগুলো কি হয়েছে? সমান্তরালে আপতিত হয়েছে এবং তারা প্রতিফলনের পর সমান্তরালভাবে প্রতিফলিত হয়েছে, তাহলে এটা নিয়মিত। এখন কথা হচ্ছে যদি এইরকম করে আপতিত হয়,
তাহলে তোমরা এটাকে কি বলবে, এটা নিয়মিত না অনিয়মিত? এটাও কিন্তু, এটা যেমন নিয়মিত এটাও নিয়মিত, কারণ এখানে নিয়ম মেনে প্রতিফলিত হয়েছে। এখানে যেমন আপতিত সমান্তরাল আলোক রশ্মিগুলো প্রতিফলনের পর সমান্তরালভাবে গেছে, এটাও ঠিক সেই রকম আপতিত আলোক রশ্মিগুলো সমান্তরালভাবে আসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে যদি নিয়ম মেনে না হতো তাহলে কি এরা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হতে পারতো না, তাহলে এর প্রতিফলনটাও নিয়মিত প্রতিফলন। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে নিয়ম মেনে যে প্রতিফলন ঘটে তাকে নিয়মিত প্রতিফলন বলে, আর অনিয়মিত প্রতিফলন বা এটাকে বলে বা ব্যাপ্ত প্রতিফলন। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলা হচ্ছে? যদি আলোক রশ্মিগুচ্ছ কি হয়, সমান্তরালে আপতিত হলো কিন্তু প্রতিফলনের পর তারা সমান্তরালে যেতে পারলো না। যদি না পারে তাহলে আমরা তাকে কি বলছি, অনিয়মিত প্রতিফলন। এটা এই দিকে গেল, এটা গেল আরেক দিকে, এটা গেল অন্য দিকে, তাহলে এটাকে অনিয়মিত বা ব্যাপ্ত প্রতিফলন বলে। ঠিক আছে, এইবার আমি এই যে প্রতিফলন ঘটলো, এই প্রতিফলন ঘটার সময় এরা যে তলে ঘটছে সেই তলকে আমরা কি বলি? তাহলে এই যে বলি যে তোমরা সবার বাসাতে দর্পণ বলে বা আয়না বলে একটা কথা আছে, তোমরা সবাই চেনো, আয়না বা দর্পণ। আয়না বা দর্পণ, আয়না বা দর্পণ কাকে বলে? যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে আমরা তাকে দর্পণ বলি। ঠিক আছে, যে যে প্রতিফলক পৃষ্ঠে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে আমরা দর্পণ বলি। এই দর্পণকে আমরা যদি ভাগ করি তা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বরে হচ্ছে সমতল দর্পণ, সমতল দর্পণ, যে দর্পণের প্রতিফলক পৃষ্ঠ সমতল, অর্থাৎ এইরকম। আমাদের ড্রেসিং টেবিলে দেখবা যে আমাদের সব সমতল দর্পণ, অর্থাৎ আলোক রশ্মি আসে সমতল পৃষ্ঠে আপতিত হবে এবং সেটা এইভাবে প্রতিফলিত হবে। দুই নম্বরে হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ কাকে বলে? গোলীয় দর্পণ কাকে বলছে? গোলীয় দর্পণটা কি? যার প্রতিফলক পৃষ্ঠ গোলীয়, যেমন এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক নম্বরে হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। দুই নম্বরে হচ্ছে উত্তল দর্পণ। এবার অবতল দর্পণ কাকে বলছে? যার প্রতিফলক পৃষ্ঠ এরকম অবতল। আমরা এই পাশটাকে এরকম ডট ডট দেওয়া মানে হচ্ছে এর অমসৃণ তল, এই পৃষ্ঠটা অমসৃণ তল। তাহলে এখানে আলোক রশ্মি এসে কি করবে, এই সমান্তরালে আসার পরে এরা প্রতিফলিত হওয়ার পরে নির্দিষ্ট একটা বিন্দুতে তারা মিলিত হবে। তাহলে এই দর্পণটাকে কি হচ্ছে, আমরা কি বলতেছি? অবতল। কেন অবতল বলতেছি? প্রতিফলক পৃষ্ঠটা অবতল। আর উত্তল দর্পণ কাকে বলবে? যার প্রতিফলক পৃষ্ঠটা উত্তল, এরকম। এখানে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ এরকম আসার পরে প্রতিফলনের পর তারা কি করবে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে ছড়ায় পড়ছে বলে মনে হবে। এম ও এম ড্যাশ। এখন তোমরা বুঝলে যে এইটা কেন অবতল, এটা কেন উত্তল? যেহেতু এর প্রতিফলক পৃষ্ঠটা উত্তল, এর অবতল। এই যে বিন্দুতে মিলিত হচ্ছে বা যে বিন্দু থেকে ছড়ায় পড়ছে এটা একটা নিয়ম মেনে হচ্ছে, তাই এইগুলোকে আমরা একসাথে বললাম যে কি নিয়মিত প্রতিফলন এই তিনটে দর্পণের ক্ষেত্রে ঘটে।
এখন এই তিনটে দর্পণ এক এক কাজে এক এক সময় ব্যবহার করা হয়। এই যে সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করা হয়, অনেক কাজে ব্যবহার করা হয়। আর এগুলোও ব্যবহার করা হয়। এগুলো যেমন তোমরা দেখবা গাড়ির হেডলাইটে বা টর্চ লাইটে এই ধরনের দর্পণ ব্যবহার করা হয়। আর গাড়ির লুকিং গ্লাসে, অর্থাৎ একজন ড্রাইভারের পাশে ডান পাশে যে রাস্তা দেখার জন্য বা পিছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেইটা দেখার জন্য এইটা ব্যবহার করা হয়। এটা আবার অনেক সময় দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন এই অবতল দর্পণের। এই বিভিন্ন ব্যবহার আছে। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে কি, যে আমরা দর্পণগুলো জানলাম এবং সেই জায়গায় কি হলো যে কোনটা কোন দর্পণ বললো বা কেন বললো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে উত্তল দর্পণে সমতল দর্পণের সামনে আমি যদি দাঁড়াই, আমার প্রতিবিম্বটা আমার থেকে ঠিক তত দূর পিছনে গঠিত হবে। এটি আমরা দেখব এবং এগুলো জানাবো। এবং যে দর্পণের যে সমীকরণগুলো আছে তোমরা জানো যে এসএসসিতে দেখেছো এবং সেটা প্রতিপাদন করেছো কিনা আমি জানি না। 1/v + 1/u = 1/f। এই আরেকটা ছিল কি যে f = r/2। এইগুলো ছিল। এইগুলোর একটা বর্ণনা আমি আগামী ক্লাসে দেব। আজকে এ পর্যন্তই আমি ক্লাস শেষ করব। যে তোমরা আশা রাখি যে আগামী ক্লাসে আমারটা দেখবে এবং সেই জায়গায় আমি থিওরিটা এবং এই সমীকরণগুলো সুন্দর করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং তোমরা সেটা ভালোভাবে দেখবে আশা রাখি। এবং সবাই এই করোনাকালীন সময় সুস্থ থেকে নিয়মিত পড়াশোনা করবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।